ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজিতে আমরা দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মা বোনেদের কথা তুলে ধরেছিলাম। সোজাসুজি আমরা প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কেন যাচ্ছেন না। সোজাসুজি আমরা প্রশ্ন করেছিলাম দীর্ঘদিন ধরে, প্রায় 1 মাসের ওপর আমাদের টানা লাগাতার কভারেজ থেকে, যে সেখানকার মায়েরা বোনেরা কি মিথ্যে কথা বলছেন, তারা কি সাজানো কোনো স্ক্রিপ্ট আওড়াচ্ছেন, কেন সেটা গিয়ে খতিয়ে দেখা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি যেতে নাও পারেন তাহলে তিনি মন্ত্রীদের পাঠাচ্ছেন, তারা গিয়ে সেখানে কীর্তন করে চলে আসছেন। কেন প্রকাশ্যে বলা হচ্ছে না যে এই সব কিছু সাজানো মিথ্যে নয়? বরঞ্চ কি শুনতে পাওয়া গেল, কখনো বিধানসভায় দাঁড়িয়ে, কখনো সভা মঞ্চ থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন সবটাই মিথ্যে মিথ্যে মিথ্যে, সবটাই অপপ্রচার, সবটাই সাজানো। আসলে শেখ শাহজাহানকে ঘিরে ফেলার জন্য, আসলে শেখ শাহজাহানকে টার্গেট করার জন্য এটা একটা ষড়যন্ত্র। না, মমতা বন্দ্যোপাধ্যায় শোনেননি। সন্দেশখালীর মায়েরা বোনেরা অনেকবার আমাদের রিপাবলিক বাংলা লাইভ থেকে তারা আবেদন করেছিলেন, করজোড়ে হাত জোর করে বলেছিলেন যে দিদি একবার আসুন, আমরা তো আপনারই দলের, আমরা তো আপনাকেই চাই, আপনি আমাদের পাশে একটু দাঁড়ান, একটু এসে আমাদের কথা শুনুন না। দিদি শোনেননি। দিদি যে শোনেননি তার ছত্রে ছত্রে প্রমাণ পাওয়া গেছে। এই যে বললাম, কখনো বিধানসভায়, কখনো সভা মঞ্চে, দলীয় সভায়। কিন্তু মোদি বঙ্গ সফরে পা রাখার সঙ্গে সঙ্গে প্রথম দিনেই বঙ্গ সফরের এই পিচে প্রথম যে ছক্কাটা হাঁকালেন, সেটা নিঃসন্দেহে সেই বিষয়বস্তু হলো সন্দেশখালী। এত দিন বাদে, প্রায় 3 বছর বাদে এই রাজ্যে বঙ্গ সফরে এসে প্রথম আরামবাগে সভা করে সেখান থেকেই সন্দেশখালীর মা বোনেদের কথা তুলে ধরলেন। না, কোনো প্রমাণ দিতে হয়নি, কারণ যে বক্তব্যগুলো তারা এতদিন ধরে তুলে ধরেছেন, যে লড়াই তারা লড়ছেন, যে আন্দোলনে তারা রয়েছেন, সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা দেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে বলা ভালো। দিদি শোনেননি। দিদিকে শোনাতে চেয়েছিলেন সন্দেশখালীর মানুষ, কিন্তু মোদি শুনেছেন আর শুনিয়েওছেন। বঙ্গ সফরের প্রথম দিনেই মোদি শোনালেন, নরেন্দ্র মোদি শুনিয়ে দিলেন যে এই রাজ্যে সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা কি যন্ত্রণার মধ্যে দিয়ে দিন গুজরান করেছেন। এবং তার সঙ্গে শুধুমাত্র এই কথাগুলো তুলে ধরলেন না, একই সঙ্গে বললেন এই সব কিছুর ব্যবস্থা হবে। এমনি এমনি বৃথা যাবে না সন্দেশখালীর মা বোনেদের চোখের জল। আজ শুরুতেই এক ঝলক আরামবাগের সভা এবং নরেন্দ্র মোদীর পাশে থাকার সেই কয়েকটা লাইন দিয়ে শুরু করবো, তবে তারপর চলে আসি আজকের সোজাসুজি স্বর্ণালীর ডিবেটের প্রসঙ্গে। প্রধানমন্ত্রীকে স্বাগত। संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। তারা যদি আমাদের যদি সেই সাহায্য করে এবং সেই সাহায্য যদি হাত বাড়িয়ে দেয়, আমরা অবশ্যই খুশি হব। আমাদের পাশে দাঁড়ানোর মতো আমাদের কেউ নেই। 1829 সাল সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়।
এতদিন আমরা সন্দেশখালীর কথা বলেছি, সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়িয়েছি, মা বোনেদের নির্যাতনের প্রতিবাদ করেছি, প্রতি মুহূর্তের খবর তুলে ধরেছি, কিন্তু হঠাৎ কেন রামমোহন রায়ের কথা বলছি? রামমোহন রায় বাংলার প্রথম সেই মানুষ, সেই মনীষী যিনি নারীদের ক্ষমতায়নের কথা বলেছিলেন। ঘটনাচক্রে তিনিও হুগলির ভূমিপুত্র, হুগলির খানাকুলের ভূমিপুত্র রামমোহন রায়। আর সেই হুগলির মাটিতে দাঁড়িয়েই আজ সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদী এবং সোজাসুজি বললেন যা হয়েছে তা বিভীষিকা। সেই আতঙ্কে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ নেই, গোটা দেশ রয়েছে এবং গোটা দেশ দাঁড়াচ্ছে সন্দেশখালীর পাশে। আজ সোজাসুজি স্বর্ণালী শুরুতেই নরেন্দ্র মোদীর বক্তব্য। बंगाल की स्थिति भी आज पूरा देश देख रहा है। मां, माटी, मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेश खाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। और मैं कह सकता हूं कि राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी, इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ শোনার সময় তার হয়নি। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অথচ যার দলের সবথেকে বড় স্লোগানই ছিল মা মাটি মানুষের দল, সেই মা মাটি মানুষের কথা বলেই যিনি ক্ষমতায় এসেছিলেন, যে মুখ্যমন্ত্রী, যে মহিলা মুখ্যমন্ত্রী তার প্রচারের সবথেকে বড় ব্যানার ছিল বাংলা নিজের মেয়েকে চায়, সেই রাজ্যে মহিলারা যদি অভিযোগ করতেন, মহিলারা যদি তাদের সঙ্গে হওয়া নির্যাতনের কথা তুলে ধরতেন, তাহলে তাদেরকে বহিরাগত তকমা দিতে এক সেকেন্ডও ভাবেনি এই মা মাটি মানুষের সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মা বোনেদের সম্মানের থেকেও কি বেশি দরদ মাফিয়া শাহজাহানের জন্য? আজ প্রশ্ন তুললেন সোজাসুজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন তিনি আছেন এবং তিনি ভরসা যোগাচ্ছেন। 3 বছর পর বঙ্গ সফরে এসে প্রথমেই তিনি সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ালেন এবং আরও একবার বোঝালেন যে রেয়াত করা হবে না অত্যাচারীদের। শুধুমাত্র ভোটের রাজনীতি নয়, এটা বাংলার ঘরে ঘরে মান সম্মানের লড়াই, আর এই লড়াইয়ে পাশে থাকছেন তিনি। শোনাবো। संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की, ममता दीदी से मदद मांगी। उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। कल बंगाल पुलिस ने आपकी ताकत के सामने झुक करके उस आरोपी को गिरफ्तार करना पड़ा। टीएमसी के राज में टीएमसी का ये अपराधी नेता करीब करीब 2 महीने तक फरार रहा। कोई तो होगा ना जो उनको बचाता होगा। हर चोट का जवाब वोट से देना है। কেউ তো ছিলেন, কেউ তো আছেন যে এতদিন ধরে তাকে শেল্টার দিয়ে থেকেছিল, শেল্টার দিয়ে রাখছিল। এরা যে শাসক দলকে সত্যি সব পারে। অপরাধীদের বাঁচাতে একের পর এক যুক্তি সাজাতে আমরা দেখেছি, কথায় কথায় ভোল বদলাতেও আমরা দেখেছি। আবার নিজেদের গদি বাঁচাতে মাফিয়া, নির্যাতনকারী, অপরাধী তারা বহাল তবিয়তে থাকে। না হলে কেন 2 মাস শাহজাহানকে ধরতে পারেনি পুলিশ? এই প্রশ্ন উঠছে।
বারবার উঠেছে। কে লুকিয়ে রেখেছিল শেখ শাহজাহানকে? বাঁচানোর চেষ্টা কারা করছিল? কোথায় সন্দেশখালীর পাশে তো দাঁড়াননি মুখ্যমন্ত্রী, উল্টে সন্দেশখালীর মা বোনেদের বহিরাগত তকমা দিয়ে দায় এড়িয়েছিলেন তো। কিন্তু আজ বোধহয় গোটা দেশের সামনে আরও একবার তাদের পাশে থাকার বার্তা দিয়ে নরেন্দ্র মোদী প্রমাণ করে দিলেন যে কেউ বহিরাগত নয় এখানে। সন্দেশখালীর মা বোনেরাও তো তাই আজ কাপড় সরিয়ে নিজের কথা নিজেরাই বলছেন। তাহলে যদি সত্যি প্রশ্ন করা হয় যে আজকে এসে এই কথাগুলো বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী নয় কি? এই কথাগুলো শোনার জন্য বহিরাগত তত্ত্ব তিনি দিয়েছিলেন। মা মাটি মানুষের সরকার, যেখানে মানুষ তার মাটি নিয়ে বা মা নিয়ে অভিযোগ করলে কত সহজে তাকে বহিরাগত আখ্যা দিয়ে দেওয়া যায়, এটা তো এই রাজ্যই দেখিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। তাহলে কি এটাই স্বাভাবিক নয় যে আজকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে? কারণ এতদিন পর্যন্ত এগুলোকে স্বীকৃতি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমি এই নিয়ে আলোচনা শুরু করবো, তবে তার আগে শোনাই কিভাবে দিনের পর দিন পুরো বিষয়টাকে, যেখানে মা মাটি মানুষের সরকার, সেখানে মা মাটি মানুষ তাদের মান সম্মান নিয়ে, তাদের জমি নিয়ে, তাদের ইজ্জত নিয়ে লড়েছেন, আর বারবার কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বহিরাগত, সাজানো এবং ছোট্ট ঘটনা বলে বিষয়টাকে সন্তর্পণে এড়িয়ে গিয়েছেন। আজ প্রশ্ন উঠছে, এই এড়িয়ে যাওয়া কি সত্যি এড়িয়ে যাওয়া, শুধু এড়িয়ে যাওয়া, নাকি আসলে এই শেখ শাহজাহানদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা? কোনটা? শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। মুখে মাস্ক পরে পরে, অর্থাৎ মুখ ঢেকে ঢেকে বাইরে থেকে লোক নিয়ে এসে এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছেন। যদি সত্যি সবকিছু হয় তাহলে আজ শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হলো কেন? আর যদি এইগুলোর ভিত্তিতেই শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হয় তাহলে তো বলতে হয় কি প্রধানমন্ত্রী এসে একদম সঠিক জায়গাটা কোথাও, সেই সঠিক নার্ভ কোথাও ধরেছেন। কেউ বা কারা তো রয়েছে যারা এতদিন পর্যন্ত শেখ শাহজাহানকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখেছিল, এবং সেই কেউ এখনো পর্যন্ত ভীষণ রকম সক্রিয় কিনা বোঝা দুষ্কর। কারণ যেভাবে কোথাও বীর বিক্রমে শেখ শাহজাহান ঘুরে বেড়ালো এবং গুরু পাপে লঘুদণ্ড দেওয়া হলো, লঘু ধারা কোথাও যোগ করা হলো, তাতে এখনো প্রশ্ন ওঠে যে এতদিন পর্যন্ত শেল্টার দেওয়া ছিল শেখ শাহজাহান কেমনটা নয়, এখনো পর্যন্ত তার মাথায় হাতটা রয়েছে। আর এই জায়গা থেকে আজকে ডিবেট শুরু করব। যারা রয়েছেন আমার সঙ্গে আজকে সোজাসুজি স্বর্ণালী স্টুডিওতে রয়েছেন বিজেপি মুখপাত্র রাজর্ষী লাহিড়ী, রয়েছেন রাজনৈতিক কর্মী অনিন্দ্য সিনহা রয়, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক এবং রয়েছেন অভিনেত্রী শর্বরী মুখার্জি। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রত্যেকের কাছে আসার আগে এই যে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটেছে এবং বহিরাগত তকমা খুব সহজে এঁটে দেওয়া হয়েছে, এর আগেও একাধিক ঘটনার সময় ছোট ঘটনা, মামুলি ঘটনা, মিথ্যে ঘটনা এরকম বহুবার বলেছেন। এবার ওই একই বিষয় আমি ঠিক এই জায়গা থেকে আজকে ডিবেট শুরু করবো। আমি আসবো শুরুতে রাজর্ষীর কাছে। রাজর্ষী, বহিরাগত, যেখানে বহিরাগত তত্ত্ব অনেক গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেখানে রোহিঙ্গার মতো এত মারাত্মক ইস্যু রয়েছে রাজ্যের ক্ষেত্রে, এত অনুপ্রবেশকারী এত গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, সেখানে যারা প্রতিবাদ করছে সন্দেশখালীর মায়েরা বোনেরা, তাদেরকে বারবার বহিরাগত তকমা এঁটে দেওয়া, এবং আজকে নরেন্দ্র মোদী এসে কি মনে হচ্ছে না কোথাও সঠিক জায়গায় সঠিক নার্ভটা ধরেছেন যে আসলে এখনো পর্যন্ত শেল্টার দেওয়া ছিল নয়, রাদার এখনো পর্যন্ত হয়তো নিরাপদ শেল্টারেই আছেন শেখ শাহজাহান? দেখুন স্বর্ণালীদি, প্রথম কথা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের একটা বাধা ধরা ছক। কোনো একটা ঘটনা ঘটলে দুম করে একটা কথা বলে দাও। ঠিক যেমন অনুব্রত মণ্ডল একটা ঘোষণা করে দিল বকটুইয়ের পরে যে টিভি ব্লাস্ট করে নাকি আগুন ধরে গেছিল। কোনো একটা জায়গায় কোনো কেউ নির্যাতিতা হলে পরে ওর চরিত্র খারাপ, ওর একটা অ্যাফেয়ার ছিল, ও প্রেগনেন্ট ছিল, ওর অমুক ছিল তমুক ছিল, দুম করে একটা তথ্য খাড়া করিয়ে দেবে, এটা সাজানো ঘটনা।
আর্মি তার রুটিন কাজ করলে পরে আর্মির পশ্চিমবঙ্গে কু করতে এসছে, মানে সবসময় একটা কনফিউশনের স্টেট তৈরি করে রাখা, নিজের রাজনীতি সর্বস্ব ভোট কেন্দ্রিক রাজনীতিটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিরাচরিত বাঁধা ধরার ছক। এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতে পারেননি, বেরোতে পারবেনও না। এবং ঠিক জায়গায় এসে আজকে প্রধানমন্ত্রী ঠিক কথাটি বলেছেন। এবং সন্দেশখালী 46-এর নোয়াখালী, 24-এর সন্দেশখালী, বারবার যে কথাটা বলে যাচ্ছি আমরা দাঁড়িয়ে, যা 46-এর নোয়াখালীতে হয়েছিল সেই একই ধরনের ঘটনার রিপিট এই সন্দেশখালীতে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে টেলিভিশনের পর্দায় দাঁড়িয়ে আজ না হয় কেউ হয়তো তার মুখ ঢেকে সব কথা বলতে পারছে না, কিন্তু প্রথম দিন তো কেউ মুখের মধ্যে ঘোমটা দিয়েছিল না। 2001 সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে কমপ্লেনটা ছিল, 2013 সালে 2017 সালের যে কমপ্লেনগুলো ছিল, তার এগেনস্টে কি অ্যাকশন নিয়েছিল? যে প্রথম দিনকে পুলিশ ক্যাম্প বসানোর পরে 8টা এফআইআর পড়লো, 8টা এফআইআরকে ক্লাব করে একটা এফআইআর কেন করা হলো? 8টা এফআইআরকে তো আলাদা আলাদা করে আলাদা এফআইআর ট্রিট করা উচিত ছিল, সেটা পর্যন্ত হয়নি। আর লজ্জা করছে না তৃণমূল কংগ্রেসের? যে জ্যোতিপ্রিয় মল্লিকরা 2010 সাল 2011 সাল এই শেখ শাহজাহানের নাম নিয়ে তার বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলতো, তারপরে এই সিপিএমের হারমাত শেখ শাহজাহানকে জামাই আদর করে নিজের দলে যখন নিয়ে নিল, তখন তাকে প্রোটেকশন দেওয়াটা তাদের যে একমাত্র লক্ষ্য হয়ে উঠলো, এটা দিনের আলোর মতন স্পষ্ট। আর কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই। ভোট করাতে হয়, ভোট করায় শেখ শাহজাহান। আজকে আমি তোমার সাথে পরিষ্কার বলে যাচ্ছি, যা শেখ শাহজাহান সন্দেশখালীর ক্যানিং এর শওকত মোল্লা এক জিনিস, 91 সালে তার লোকেদের বিরুদ্ধে কি কি এফআইআর জমা পড়েছিল, কি বিভৎস নারকীয় অভিযোগ ছিল, আজ যদি দেখা হয় তাহলে দেখা যাবে কোনো রকম কোনো আলাদা কিচ্ছু নয়। আজ শেখ শাহজাহান, আগের শওকত মোল্লা, আজকে তারাই সিপিএম এর হারমাদরা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ হয়েছে। লালু আলম যে মমতা ব্যানার্জির নাকি মারতে গিয়েছিল, সেই খবরের কাগজের বিখ্যাত ছবি, সাঁইবাড়ির হত্যাকাণ্ডের যারা অভিযুক্ত তারা আজকে মমতা ব্যানার্জির ছাতার নিচে। যত দুনিয়া আর দুষ্কৃতি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি মমতা ব্যানার্জির শাড়ি ধরে অমিত মিত্রের ধুতি ধরে টেনেছিল দিল্লিতে বলে অভিযোগ ছিল, তাকেও দলে অবধি নিয়ে নেওয়া হয়েছে। তো এটা মমতা ব্যানার্জির একটা ট্র্যাডিশন। যারা আছে, যারা ভোট করাতে পারে, সেই মেশিনারিগুলোকে নিয়ে নাও। দাবি মানুষ কি বলছে ওখানে, 11 সালের পরে তারা ভোট দিতে পারেনি, এরপরে তৃণমূল বড় বড় লেকচারবাজি মারছে। আয়লার পর থেকেই অত্যাচার চলছে, সেই আয়লার ত্রাণ বিলির সময় থেকে এতগুলো অভিযোগ। মমতা ব্যানার্জি একটি সাংবাদিক চ্যানেলে 2019 সালে আজ পর্যন্ত কোনো অভিযোগই নেওয়া হয়নি, কোনো অভিযোগ নথিভুক্ত ছিল না। এর দায়ভার তৃণমূলকে নিতে হবে না। আর পার্থ ভৌমিকরা বলছে যে আমরা শেখ শাহজাহান কি করেছে জানি না। একদম না না না, কেউ তো ওনাকে স্বাধীনতা সংগ্রামী বলেছেন, ওখানে শেখ শাহজাহান সৈনিক তৃণমূল কংগ্রেসের, তার পোস্টার পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এমনি শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, অহেতুক তাকে টার্গেট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রথমে শেখ শাহজাহানকে টার্গেট করা হয়, তারপর পুরো জিনিসটাকে নাকি সাজানো হয়। আজকে আমি আরামবাগে ছিলাম, সেখানকার মহিলারা বলছেন যে সন্দেশখালী পথ দেখাচ্ছে। আমি বলছি অনিন্দ্যবাবু, এটা কি সমস্যা হয়ে গেল কোথাও? সন্দেশখালীকে কি এই জন্যই ধরে বেঁধে, মুখ চেপে, চোখ বেঁধে এই জন্য সন্দেশখালীকে চাপা দেওয়ার চেষ্টা চলেছিল? কারণ সন্দেশখালী সামনে চলে এলে বাকি রাজ্যের অনেক জায়গায় এই একইভাবে সেখানকার যে সমস্ত দুষ্কৃতী মাফিয়া, যারা শাসক দলের আনুকূল্যে দিব্যি খেয়ে পড়ে যাদের বাড়বাড়ন্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে সবাই আস্তে আস্তে জিহাদ ঘোষণা করবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, আমি দেখছিলাম গতকাল, এর আগে একদিন সবাই বলছিলেন যে মানুষ পাশে থাকবে না, তা মানুষ পাশে না থাকলে দলও পাশে থাকবে না। আপনি চেপে যাওয়ার কথা যে বলতে আমার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল, তুম চুপ রাহো। বক্তা প্রধানমন্ত্রী, শ্রোতা একটা রাজ্যের রাজ্যপাল। আমাদের সেরকম কোনো ব্যাপার নেই। সন্দেশখালীতে কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য পুলিশ তদন্ত করছে। যাদের নামে অভিযোগ ছিল, যারা অভিযোগ করেছিলেন তাদের কথা শুনে যাদের নামে অভিযোগ ছিল তাদেরকে ধরা হয়েছে এবং পুলিশ তাদেরকে হেফাজতে নিয়েছে, তদন্ত করছেন। আজকে প্রধানমন্ত্রী আমাদের এখানে এসছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভাষণ শুনছিলাম, আমি অবাক হয়ে শুনছিলাম। উনি কথা বলছেন মহিলাদের নিয়ে। উনি বলছেন সন্দেশখালী ঘটনা নাকি সারা ভারতবর্ষকে চমকে দিয়েছে। আরে মণিপুরের ঘটনা সারা বিশ্বকে চমকে দিয়েছে। তখন আপনি কোথায় ছিলেন প্রধানমন্ত্রী? কোথায় ছিলেন মানে? গেছিলেন মণিপুরে?
না না, কোথায় একটা বক্তব্য শুনেছেন? হ্যাঁ, কেন বলেন শুনিনি? পার্লামেন্টে বলেছেন, শোনান, পার্লামেন্টে বলেছেন মণিপুর নিয়ে একটা বক্তব্য নেই। যখন মণিপুরের লোকেরা বলছে কোথায় আমাদের প্রধানমন্ত্রী, আসুন কোথায় সাপোর্ট করা হয়েছে, কন্ডেম করেছেন? আরে কোথায় রয়েছেন আপনি? মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী পার্লামেন্টে বলেননি। কবে মণিপুরে কবে ঘটনা বলেছে? দায়ভার অন্য কারণ নয়। আপনি যদি না জানেন যে 72-এ ইন্দিরা গান্ধী কেন এয়ারফোর্স নিয়ে আক্রমণ করেছিল, তার জন্য আপনি দিতে পারেন মণিপুরে কিসের সমস্যা? প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণ করছে, মণিপুরে কারা সমস্যা? এক মিনিট, সমস্যা সমাধান পরের কথা। আপনারা হাসখালি থেকে নজর ঘোরাতে চাইছেন। কোথায়? এক মিনিট, আমাকে দেখান, আপনি আমাকে দেখান। না না না, আপনি আমাকে দেখান না। আরে আপনি একাই বলুন না, একাই বলুন। আপনি দেখান, আমি শুনুন, আমি আপনাদের বল দিচ্ছি, আপনি ব্যাট করুন। আপনি বলুন, উন্নাও থেকে শুরু করে হাতরাস থেকে শুরু করে I play the bat, I play the ball. If I automatically murder somebody, আর আপনি ব্যাট বল মিলে আপনাদের এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। যখনই দেখবেন যেই সন্দেশখালীর ঘটনা, সন্দেশখালীতে আসুন, আজকের কথা আজকে আসুন। প্লিজ সর্বরী রাজস্বী প্লিজ, আমার বক্তব্য হচ্ছে যে কুস্তিগিররা, আরে শুনুন না, চোখের জল ফেলছে, শুনে আপনি এরা শুনুন, আরে আমি চোখের জল ফেলছে। এক সেকেন্ড সময় দিন। আপনি বলুন যে এই ধরনের সমস্ত ঘটনার ক্ষেত্রে যেগুলো আপনি বলছেন, গোটা ভারত ভ্রমণের ক্ষেত্রে কোথায়? শুনুন না, ভারত ভ্রমণ করছে না, আপনার অসুবিধা? আরে আমি একা বলছি তো, শুনুন না। আপনি আমাকে একটা স্টেটমেন্ট দেখান, নরেন্দ্র মোদী বলেছে ये तो मामूली बात है, ছোট ঘটনা है, প্রেগন্যান্ট है, এই ধরনের ভাষা। আপনি আমাকে ভাড়া নিয়ে দর কষাকষি, আমি কত ধরনের কথা বলবো, পার্ক স্ট্রিট থেকে শুরু আজ পর্যন্ত একটা ঘটনাকে কন্ডেম করেনি, একটা ঘটনা নিয়ে বলেনি এটা অন্যায় হয়েছে, একটা মহিলা ঘটিত ঘটনা আপনি নিয়ে। আমাকে একটা দেখান, আবার কি বলবেন? ঘটনা ঘটছে, রাজ্যপাল বলছে শিফট করে গেলে আপনার কানে কানে বলেছে, আপনার কানে কানে এমনি শিফট করে গেলে। অনিন্দ্যবাবু, ভারত ভ্রমণ বন্ধ করে সন্দেশখালীতে আসুন। সন্দেশখালী আটকাতে পারবেন না। সবচেয়ে আমি বলছি এক সেকেন্ড না এক সেকেন্ড, আমি আবারও বলি, ধরে নিচ্ছি আপনাদের ভাষায়, ধরে নিচ্ছি না আপনাদের ভাষায় বিজেপি খুব খারাপ একটা রাজনৈতিক দল, ধরে নিলাম আপনাদের ভাষায়। না আপনি বলুন যে পাশের বাড়ির ছেলেটা যদি রামবাবুর ছেলে চুরি করেছে, রামবাবু কি স্ত্রীকে বলবে যে আমার ছেলেকে কেন বকছো, আমার ছেলে চুরি করেছে বলে? পাশে যখন শ্যামবাবুর ছেলে চুরি করেছিল তখন তো তুমি বলনি। আমরা তাহলে যখন উল্টোটা বলতে পারি, যখন প্রধানমন্ত্রী দেশের যখন এই বলছে তখন উনি চুপ করে আছেন, তাহলে এখানে কিছু হয়নি বলে গালাগালি করেছিল কেন? সন্দেশখালীতে কিছু হয়নি বলে তোমার সমস্ত উদাহরণ বাদ দিয়ে আপনি একটা কথা শুধু বলুন, সন্দেশখালীতে মেয়েদের উপর নির্যাতন হয়েছে না হয়নি? সন্দেশখালীতে মেয়েদের অভিযোগ করেছেন, তার জন্য আমি কথা বলবো না, আপনি বলবেন, ঠিক আছে? নির্যাতন হয়েছে না হয়নি আমি বলি, উনারা মায়েরা বোনেরা তারা অভিযোগ করেছেন, সেই অভিযোগের সত্যটা হবে সেটা বিচারক বলতে পারে। আপনি বলতে পারবেন আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো না, বিচারক বলতে পারে। বলুন। আচ্ছা, অন্য কথা বলছি, শুনুন এক মিনিট। সন্দেশখালীতে যারা অভিযোগ করছেন তারা সন্দেশখালীর মহিলারা, মানে সন্দেশখালীর বাসিন্দা নাকি বহিরাগত, এটুকু বলুন। আমি তো বলছি বিচারক সেটা বলবে। আমরা দেখেছি, জমিগুলো ফেরত দিচ্ছে কে কারা কেন? জমিগুলো ফেরত দিচ্ছে কে কারা কেন? কার জমিকে ফেরত দিচ্ছে? পুলিশ কেন যেখানে জমি চুরি করেছে যে শেখ শাহজাহান ফেরত দিচ্ছে, ক্ষমা কেন চাইলো? আমরা অন্যায় যদি হয়ে থাকে, মানুষের সঙ্গে যদি কোনো রকম লাঞ্ছনা হয়ে থাকে, আমরা ক্ষমা চাই।
বলে দিয়েছেন 1 মিনিট, আপনাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সন্দেশখালী সাজানো ঘটনা, সন্দেশখালী স্ক্রিপ্টেড, সন্দেশখালীর মারা বোনেরা তারা বহিরাগত, এগুলো বলে দিয়েছেন। কোনটা ঠিক আপনি নিজে ঠিক করুন, আপনি ঠিক করুন কোনটা ঠিক। আমি অরিত্রর কাছে আসবো, এক সেকেন্ড অরিত্রর কাছে আসবো। অরিত্র, মানে এই এত কনফিউশনের জায়গা কোথায়? একবার সন্দেশখালীর সাধারণ মানুষের বক্তব্য আমি একবার শোনাবার চেষ্টা করবো, যেখানে আজকে আরামবাগ থেকে আরামবাগের মহিলারা বলছেন যে পদ দেখাচ্ছে সন্দেশখালী, আর সন্দেশখালীর মহিলারা বলছেন যে ফাইনালি কেউ তো একজন শুনলো, দেশের প্রধানমন্ত্রী সে অ্যাড্রেস তো করলেন। আমি ধরে নিচ্ছি XYZ বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঘটনা, আমি ব্যক্তিগতভাবে বলছি আমি অত্যন্ত নিন্দা করছি, সমর্থন করার জায়গা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে নিজের রাজ্যের ঘটনা আমি বলে দেবো যেটা বহিরাগত। আমি এই একের পর এক চাপের মুখে যদি অ্যারেস্ট করতে হয়, লোক দেখানো করে হোক বা নাটক দেখিয়ে হোক, তবু আমার স্বীকার করার ক্ষমতা হলো না, আজ পর্যন্ত ধক হলো না যে না ওরা যারা বলছে ওরা বহিরাগত নয়, ওরা সন্দেশখালীরই মায়েরা বোনেরা। এই কনফিউশনের কারণটা কি? দেখুন, চিফ মিনিস্টার আসলে মাঝে মধ্যে ভুলে যান যে ওটা লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওটা পার্টি অফিস নয়। ফলে উনি দলের সুপ্রিমো হিসাবে কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, উনি কিন্তু একজন মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে স্টেটমেন্ট দিচ্ছেন। ফলে এই ধরনের অবান্তর কথাবার্তাগুলো না বলাই ভালো। এবার ঘটনা হচ্ছে যে সাজানো ঘটনা যে উনি বলেছেন, কি অদ্ভুত, চিফ মিনিস্টার বলছেন সাজানো ঘটনা, আর গতকাল একজন পুলিশ আধিকারিক, গতকাল বা পরশু, তিনি আবার প্রেস কনফারেন্স করে বলেছেন যে না, শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আছে, পুরনো বেশ কিছু মামলা আছে, সেগুলোর নিয়ে প্রসিডিং হচ্ছে। তাহলে কে যে সত্যি কে যে মিথ্যে বোঝা যাচ্ছে না। পুলিশ ডিপার্টমেন্ট এক কথা বলে, পুলিশের মন্ত্রী আরেক কথা বলে, ফলে কোথাও যে একটা ইনকনসিস্টেন্সি আছে সেটা বোঝা যাচ্ছে। এবার দেখুন, সাজানো ঘটনা সেটা নিশ্চয়ই, কিন্তু সাজানো কোন দিক থেকে সেটা আপনাকে বুঝতে হবে। সাজানো হচ্ছে এই শেখ শাহজাহানকে বাঁচানোর একটা প্রচণ্ড চেষ্টা। আমি আজকেই দেখছিলাম যে এদেরকে যে ধরনের ধারা দেওয়া হয়েছে, আপনি যদি দেখেন, আমি ধারাগুলো একটু সোজা বাংলায় বোঝাই, আপনি বুঝে যাবেন যে কিভাবে এদেরকে প্রোটেক্ট করা হচ্ছে। প্রথম হচ্ছে 147 আইপিসি, 147-এর আইপিসির বক্তব্যটা হচ্ছে পানিশমেন্ট ফর রায়ট। এই ধারায় শাহজাহান অভিযুক্ত। আচ্ছা, শাহজাহান কবে রায়ট করলো, কোথায় রায়ট করলো? 147, 48, 49, এই যে প্রথম তিনটে সেট অফ আইপিসি, এই প্রত্যেকটাই হচ্ছে পানিশমেন্ট ফর রায়ট, পানিশমেন্ট ফর রায়টিং উইথ আর্মড উইথ ডেডলি উইপেন, এবং লাস্টেরটা হচ্ছে 149, যেটা সেটা খুব ইন্টারেস্টিং, মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি। আমাদের মাথায় রাখতে হবে মূলত যে আর কোনো ধারা দেয়নি না, বলতে দিন, আর কটা জানি না, আপনার কাছে শুনবো, বলতে দিন। এই 147, 148, 149 আর কি দিয়েছেন কেন এটা? না, আর কি দিয়েছে? মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি মানে জানেন আপনি? এইটাই হচ্ছে সমস্যা। আরে এগুলো কেন দিয়েছে? কারণ ওই তিনটে, আরে এগুলো কেন দিয়েছে? আমি বলছি, আর কি দিয়েছে কথাটা শেষ করতে দিন। এগুলো কেন দিয়েছে? এই যে তিনটে দিয়েছে, এলাকা শান্ত করলো। আরে কথা বলতে যায় না, মহা মুশকিল। আপনার থেকে আইন শিখবো, আশ্চর্য ব্যাপার। আরে এগুলো কেন দিয়েছে? তার থেকে আইন শিখবো। এই আইপিসি, এক সেকেন্ড, আরে আইপিসি ধারাগুলো 147 দেখি, 147, 148, 149, এই যে তিনটে ধারা। 149 হচ্ছে মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি। শাহজাহান তো সেদিন ছিলেনই না, যেদিন ইডি এখানে তাকে ধরতে গেছিল, যেখানে আনলফুল অ্যাসেম্বলি হচ্ছে, শাহজাহান ছিলেন না, এবং এই তিনটেই কিন্তু খুব ইজিলি বেলেবেল। এবার উনি জানতে চাইছিলেন আর কি ধারা এসছে, বলে দিচ্ছি। 323, পানিশমেন্ট ফর ভলান্টারিলি কজিং হার্ট। কাকে হার্ট করেছেন শাহজাহান? কোনো রকম প্রমাণ নেই, কোনো রকম এভিডেন্স নেই, এটাও খুব সহজে কোয়াশেবল হয়ে যাবে, এবং এটাও কিন্তু বেলেবেল এবং কম্পাউন্ডিং। নেক্সট হচ্ছে 353 হচ্ছে অ্যাসাল্ট ফর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট। এই যে পাবলিক সার্ভেন্ট বলতে যদি আমি ইডির অনুপ্রবেশটা আমি ধরে নিই, যে ইডি গেছিল এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের মাথায় রাখতে হবে যেদিন এই ঘটনা ঘটছিল সেদিন থেকে কিন্তু শাহজাহান অ্যাবসকন্ডেড, এই অ্যাবসকন্ডেড ওয়ার্ডটা হাইকোর্ট তার অবজারভেশনে ইউজ করেছে, ফলে এই প্রত্যেকটা ধারা ভুল। আমি একটু অ্যাড করব, শুধু হাইকোর্ট বলেছে অ্যাবসকন্ডেড তা নয়। যদি মনে থাকবে আপনাদের প্রত্যেকের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম শেখ শাহজাহান নিয়ে, উনি বলেছেন কে শেখ শাহজাহান, সে কি করেছে? আমি যতদূর শুনেছি সেদিন তো ঘটনাস্থলে ছিলেনই না শেখ শাহজাহান। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন যে এই প্রথম তিনটে ধারা পুলিশ দিয়েছে কেন? তাহলে ধারাগুলোর মানে মেম্বার অফ আনলফুল অ্যাসেম্বলি দিয়েছেন কেন? বরং যেটা দেওয়া যেত, যে অভিযোগটা আসছিল, মানে যাতে মামলাটাকে হালকা করা যায়, মামলাটা হালকা করা যায় না। আপনাকে বুঝতে হবে বাংলার পুলিশের রাজনীতিটা কি। বাংলার পুলিশের রাজনীতি হচ্ছে নানান এমন কিছু কেস দিয়ে, আপনাকে মাথায় রাখতে হবে, খুব সহজ একটা অঙ্ক বলি, এখনো পর্যন্ত হাইকোর্ট বলছে 43টা কেস ওনার বিরুদ্ধে আছে। এবার একটা মামলাতে গড়ে 14 দিন ম্যাক্সিমাম পুলিশ হেফাজত হতে পারে। এবার 43 × 14 করলে দেখা যাবে 602,
অতএব অ্যাপ্রক্সিমেটলি 2 বছর শাহজাহান কিন্তু এই পুলিশ কাস্টাডিতেই নানা রকম ভাবে থেকে পুলিশ কিন্তু তাকে সেফ হোমে নিয়ে নিতে পারে। আসলে দেখতেই পাওয়া পুলিশের যাচ্ছে। বক্তব্যটা সোনালি, হচ্ছে- দেখতেই পাওয়া যাচ্ছে। আমি 10 সেকেন্ডে এনার অ্যানসারগুলো দিয়ে দিই। আপনি বলুন বলুন। না, আচ্ছা, বলছেন দেখতে জামিন আমি অযোগ্য আসবো, না, আমি না। আসবো, আমি আসবো, আমি আসবো। না, জামিন না, অযোগ্য ধারা গতকাল 353 যেভাবে সরকারি কোথাও কাজে শেখ শাহজাহান রাজার হালে, না না আমি আপনি আসবেন, আসবেন। রাজার হালে যেভাবে কোথাও গতকাল শেখ শাহজাহান ঘুরে বেরিয়েছে, আগে ওনার নামে কেস আছে, তাকে সেগুলো নিয়ে বোঝাতে, টানা হচ্ছে। আরে কবে করেছে কেস? আরে আমি কেস কবে করেছে? আমি একটা কথা বলি। কবে করেছে কেস? তাহলে এতদিন কবে ধরে করেছে? তাহলে মিথ্যে কথা বলছো, কেন কথা বলো? সবাই বলেছে সরকারের প্রেস কনফারেন্স বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কি। একটা দলদাস পুলিশ, একটা আইপিএস অফিসার আর একটা সেন্ট্রাল এজেন্সিকে কাজ করে তুলছে। 395 397 এবার কি কি আছে জানবেন কি? এক হচ্ছে 353 সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধর করা। জামিন অযোগ্য দেননি। দাঁড়ান আজ তো আরে 80 চুরি 333 সরকারি কর্মচারীকে গুরু করা হলো। 150 দেন নি কেন? আরে দাদা কবে করলো? 3hank you so much. শাহজাহান শেখ কবে চুরি করলো ভাই? কবে রাহাজানি করলো? কবে ডাকাতি করলো? কবে বসন্ত করলো? কবে আর্মস নিয়ে ঘুরে বেড়ালো? কবে অভিযোগগুলো এলো? কবে মাননীয় মুখ্যমন্ত্রী কেন বলছেন টার্গেট করা হচ্ছে? যে সেদিনকে মার খেয়েছে সেদিনকে শাহজাহান ছিল না। এই প্রশ্ন শাহজাহান উকিল করতে পারে, নিশ্চয়ই আপনি করুন। সরকারি উকিল, আমি বলি এটা সরকারি উকিল পর্দা ফাঁস করছি আমি। দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। পর্দা ফাঁস করছি আমি। শুনুন পর্দা ফাঁস করে দিচ্ছি। সন্দেশখালীর এক সেকেন্ড, সন্দেশখালীর মায়েরা বোনেরা, আমি করে দিচ্ছি, পর্দা ফাঁস করে দিচ্ছি। সন্দেশখালীর মায়েরা বোনেরা তারা কি বলছেন? আসল যে অভিযোগগুলো ছিল নারী নির্যাতন সহ আরো ভয়ঙ্কর অভিযোগ, সেগুলো কিচ্ছু নেই, সেই ধারাগুলো নেই। শুনুন একবার। শাহজাহান শেখ যে অ্যারেস্ট হয়েছে কিন্তু বলছে আমরা এত এফআইআর দিচ্ছি, তা ওনারা বলছে এফআইআর জমা পড়ছে না। নারী নির্যাতনের যে এফআইআর আমরা দিয়েছি বলছে কোনো কেস নেই। তাহলে আমরা এত অভিযোগ করছি, কেসগুলো কোথায় যাচ্ছে বলুন তো, আপনারাই বলুন। সবাই বলছেন শাহজাহানের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে এর মধ্যে নারী নির্যাতনের ধারা নেই, অথচ আপনারা বলছেন যে সেই নারী নির্যাতন, নারী সম্মানহানি, এই সমস্ত কেস শাহজাহানের বিরুদ্ধে আপনারা করেছেন। আমরা করেছি। আমরা কোথায় করেছিলেন বলুন তো? আমরা মিডিয়াতে করেছি, আমরা থানায়ও গেছিলাম। যেদিনকে ওই হচ্ছে উপর থেকে যে দিল্লি থেকে এসেছিল সেদিনকে আমরা সবাই গিয়ে জমা দিয়েছি। আমাদের কাছে পুলিশকেও করেছো? হ্যাঁ, পুলিশের কাছেই করেছি আমরা। পুলিশের যে ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্পেও করেছো? না, আমরা থানায় গিয়ে করেছিলাম। আমাদেরকে বলেছে যে ঠিক আছে, উনি জমা নিয়েছেন, নিয়ে বলছে ঠিক আছে আপনারা বাড়ি চলে যান বলে আমরা চলে এসেছি। রিসিভ কপি। এটা কিন্তু মারাত্মক একটা অভিযোগ। ওনারা বলছেন যে নারী নির্যাতন, মেয়েদের সম্মানহানি, নারী নিগ্রহ, সেই যে মারাত্মক অভিযোগগুলো ছিল মেয়েদের ওপর অত্যাচারের, সেই অভিযোগ তারা দিয়েছিলেন, থানায় জমা দিয়েছিলেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে দিয়েছিলেন। অথচ দেখা যাচ্ছে এফআইআর এ সেরকম কোনো ধারা কিন্তু এখানে অ্যাড হয়নি। দারুণ ম্যাজিক, একদম গিলিগিলি হু। সমস্ত ধারা রয়েছে যেগুলো জীবনে কখনো শাহজাহানের বিরুদ্ধে আজ পর্যন্ত অভিযোগই ওঠেনি। কেউ ওই জায়গায় দাঁড়িয়ে বলার ক্ষমতা রেখেছেন আজ পর্যন্ত শেখ শাহজাহান চোর, শেখ শাহজাহান রাহাজানি করেছে, শেখ শাহজাহান এখানে অস্ত্র নিয়ে ঘুরে বেরিয়েছে, যেগুলো মামুলি হালকা জিনিস। অথচ মারাত্মক যে অভিযোগগুলো সেগুলো কোথাও নেই। মহিলারা বলছেন অরিত্র যে আমরা এই অভিযোগগুলো দিয়েছি, পুলিশ জমা নিয়েছে। তাহলে যদি জমা নিয়ে থাকে তাহলে সেগুলো এইখানে যে লম্বা তালিকা তুমি পড়লে আমার কাছে এই মুহূর্তে রয়েছে, লম্বা যে লিস্টটা, সেই লিস্টের মধ্যে সেগুলো নেই কেন? তাহলে কি ইচ্ছাকৃতভাবে সাজানো হয়নি? কারণ হচ্ছে 2019-এ যখন একটা এফআইআর ডকুমেন্ট ওয়েবসাইটে পাবেন আপনি, সেখানে দেখবেন যে এফআইআরে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ আছে খুনের। তারপর যখন পুলিশ চার্জশিটটা দিল সেখানে আর শাহজাহানের নামটা নেই। তার মানে চার্জটা যখন ফ্রেম হচ্ছে তখন গায়েব হয়ে যাচ্ছে, শাহজাহান ভ্যানিশ হয়ে যাচ্ছে, ম্যাজিক হয়ে যাচ্ছে। একদম বডিগার্ড পুলিশ নিয়ে শাহজাহান চলেছে, আর যত রকম সম্ভব হাত পা আঁচল সব শাহজাহানের মাথার উপরে, পিঠের উপরে রয়েছে, যাতে কোনোভাবে কোলের শাহজাহান কষ্ট না পায় বেশি দিন পর্যন্ত। সর্বরিদি না, দেখুন, প্রথম দুটো কথা বলবো, সেটা হচ্ছে শাহজাহানকে গ্রেপ্তার করবার পর যে ছবি
ছবিটা সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা দেখেছি, তাতে মনে হচ্ছে শুধু তাই না, তাতে মনে হচ্ছে শাহজাহানি অ্যারেস্ট করে নিয়ে আসছে পুলিশ অফিসারদের। পুলিশ অফিসাররা দলদাস পুলিশ, তারা পেছন পেছন মাথা নিচু করে আসছেন। আর যে খুনের দাগী আসামি বিদ্রোহকারী শাহজাহান, তৃণমূলের নেতা শাহজাহান চাবি ঘোরাতে ঘোরাতে আসছেন, এটা দেখেছি। আসলে ভারতবর্ষের রাজনীতিতে টিএমসি নামক দলটা একেবারে কৌলিন্য হারিয়েছে। লুটেরা এবং একের লুটেরা, দুই চিটিংবাজির দল তৃণমূল। তাই যখনই ভ্রষ্টাচারের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, বারংবার টিএমসির কথা উঠছে। অরবিন্দ বাবুকে জিজ্ঞেস করছি, পার্থ বাবু আপনাদের মন্ত্রী নেতা, সুজিত বাবু আপনাদের মন্ত্রী নেতা, হাতে পড়লে এক সেকেন্ড পাবলিকের হাতে পড়লে কি হতো? অজিত মাইতিকে জুতো পেটা করেছে, জানেন না অরবিন্দ বাবু? অজিত মাইতির নাম শুনেছেন? যে অজিত মাইতিকে জুতো পেটা করেছে, জমি ফেরত নিয়ে দিচ্ছেন এখন, তাহলে কোনোদিন তো কেড়েছেন না, উনি তো বিশেষ করে দাঁড়ান না, আপনি দাঁড়ান বলেছেন তো। যদি কেড়েই না নেন তাহলে ফেরতটা দিচ্ছেন কেন? এবং কেড়েছে শাহজাহান, শিবু, উত্তম, সিরাজ, ফেরত দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা তো দারুণ মজা। চোর চুরি করেছে, ফেরত দিচ্ছে টিএমসি। আপনি কোনো কথাই বলবেন না, কারণ মহিলারা শাখা সিঁদুর এবং শাড়ি শাখা সিঁদুর তারা পুলিশকে দিচ্ছে। পুলিশকে বলছে মহিলারা যে আপনারা শাড়ি পরুন, আপনারা শাখা পরুন এবং মুখে আঁচল চাপা দিয়ে বসুন। মহিলারা বলছেন, সন্দেশখালীর মেয়েরা বলছে, গোটা ভারতবর্ষকে আমি প্রত্যেকের কাছে আসবো। আর এই যে বলছেন না যে শেখ শাহজাহানকে কোমরে দড়ি বধিয়ে নিয়ে যাওয়া হবে, তাহলে বলে রাখি এই মহিলারা বলছেন যে আমাদেরকে ছেড়ে দিন, পুলিশকে সরিয়ে দিন, আমরা ব্যবস্থা করে নিচ্ছি। অজিত মাইতিকে জুতো পেটা করা হয়েছে। অজিত মাইতিকে জুতো পেটা করা হয়েছে, অজিত মাইতিকে জুতো পেটা করা হয়েছে। আপনি নাম শুনেছেন অজিত মাইতির? আপনি জান না একবার? আমি আসবো রাজস্বীর কাছে আসবো, তবে তার আগে একটা ব্রেকিং, এক সেকেন্ড সর্বরি দিন, একটা ব্রেকিং এ নজর রাখছে এই মুহূর্তে। জানি না শেষ পর্যন্ত ইডি হেফাজতে নেবে কিনা শেখ শাহজাহানকে, তো এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ। হাইকোর্টে জামিন আবেদন শাহজাহানের। শেখ শাহজাহান হাইকোর্টে জামিন আবেদন করলো। পিএমএল মামলায় আগাম জামিন আবেদন করলো শেখ শাহজাহান। সোমবার জামিনের মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে বসিরহাটে আদালতে জামিনের আবেদন করেন। বসিরহাট আদালতে জামিনের আবেদন করেন শাহজাহান। সেই আবেদন যদিও খারিজ করে দেওয়া হয়েছিল। এবার পিএমএল এর মামলায় শাহজাহানকে হেফাজতে নিতে মরিয়া ইডি, কারণ ইডির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু এই জামিনের আবেদন শেখ শাহজাহানের। খুব সংক্ষেপে সবার কাছে আসবো, প্লিজ নিজের কথাটা নিজে বলবেন। রাজস্বীকে দিয়ে শুরু করবো। রাজস্বী, আমি এখানে অ্যারেস্টের যে কথাটা এখানে উঠলো, স্বর্ণালীদি, নিয়ম হচ্ছে অ্যারেস্ট একটা মানুষকে করতে গেলে পরে ফিজিক্যালি তাকে টাচ করতে হয়, তাকে টাচ করে তাকে অ্যারেস্ট করতে হয়। যেভাবে সে, এটা কিন্তু আইনের কথা, এটা কিন্তু মানে বানানো কল্পনাগত কোনো কথা নয়। যেভাবে শাহজাহানকে পুলিশ টাচ না করে এক প্রকারের এক্সকট করতে করতে নিয়ে এসে দেখালো, এটা কিন্তু সম্পূর্ণ কনস্টিটিউশন, আইন, পুলিশ আইনের বিরোধিতা করা হলো এবং কাঁচকলা দেখানো হলো। এইখানে কিন্তু কনস্টিটিউশনাল ফেলিয়ার, যে কথা আমরা অতীতে দেখে নিয়েছি। হাসুক, কিন্তু এটা প্রসেস। আজকে আমি যদি অ্যারেস্ট হই, আমাদের আপনার সময় তো আমি বলিনি,
এটা যদি শুনুন, আপনিও যদি আজকে অ্যারেস্ট হন, আমি যদি অ্যারেস্ট হই, যে কেউ অ্যারেস্ট হই, তাকে টাচ করতে হবে, পুলিশকে ফিজিক্যালি টাচ করে নিয়ে যেতে হবে। এটা নিয়ম, এটা নিয়ম। প্লিজ ওয়েট করুন অরিত্র। এবার এই যে ইডির হাত থেকে বাঁচার জন্য আমি দেখছিলাম যে পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সেখান থেকে যেখানে কেস হওয়ার সম্ভাবনা রয়েছে, ইডির হেফাজতে না গেলে আমি জানি না যে আদৌ শেখ শাহজাহানের পর্দাফাশ হবে কিনা, কারণ যে পুলিশ তাকে ভিআইপি ট্রিটমেন্ট দিচ্ছে, আজ বাদে কাল কোনো পাইলস বা ফিস্টুলা বা কোনো লো প্রেশার নিয়ে যে শেখ শাহজাহান এসএসকেএম এর উর্বান ওয়ার্ডে ভর্তি হবে না, তার গ্যারান্টি কেউ নিতে পারছে না। কি বলবেন চটপট অরিত্র? দেখুন, উডবার্নে ভর্তি হতে হবে না। যে সমস্ত ধারা দিয়ে যেভাবে বাংলার পুলিশ কেসটা ডিজাইন করেছেন, তাতে খুব স্বাভাবিকভাবেই হাইকোর্ট যদি নাও দেয়, এটা একটা সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করলেই উনি ছাড়া পেয়ে যাবেন। খুব স্বাভাবিকভাবেই অ্যান্টিসিপেটরি বেল পেয়ে যাবেন। যে কোনো সিনিয়র অ্যাডভোকেটকে যদি অ্যাপয়েন্ট করা হয়, তাহলে উনি খুব সহজেই বেল পেয়ে যাবেন। এখন ওনারা অনেক কথা বলবেন ইত্যাদি কথা, যাই হোক সেসবের মধ্যে আমি ঢুকতে চাই না। যেটা বাংলার পুলিশ রাজনীতিটা করবার চেষ্টা করছে, সেটা হচ্ছে যতদিন আমি এটা একদম লিখে বলে দিতে পারি, সেটা হচ্ছে বাংলার পুলিশের মেন মোটিভটা হচ্ছে যতদিন শেখ শাহজাহান তাদের হেফাজতে আছে, তাদের কন্ট্রোলে আছে, ততদিন সে কিন্তু সেফ হোমে আছে। ফলে যত দ্রুত সম্ভব তাকে কেন্দ্রীয় এজেন্সির হাতে দিতে হবে এবং কোনোভাবেই রেশন স্ক্যামটা যাতে চাপা না পড়ে যায়, যেটা মূল অভিযোগ। রেশন হাজার কোটি টাকার জালিয়াতি করেছেন, সেইটাকে কত দ্রুত সম্ভব আগে আনানো যায়, সেইটা আমাদেরকে হাইকোর্টের দিকে আমরা তাকিয়ে থাকি। অনুব্রতর সময় দেখেছিলাম এই একই ঘটনা, এক বছরের পুরনো কেস। মানে আমি অবাক হয়ে গেলাম। খুব সংক্ষেপে, খুব ভালো, মানে উনি ল নিয়ে পড়াশোনা করেছেন, মানে লটা জানেন, কিন্তু যে সুপ্রিম কোর্টে গেলে আমি বলবো যে অরিত্র মানে এই জ্ঞানটা আমার খুব ভালো লাগলো। সুপ্রিম কোর্টে গেলে নাকি সব ছাড়া পেয়ে যাবে এগুলো। আরে রিট পিটিশন নেই, আরে রিট পিটিশন হয় না, অ্যান্টিসিপেটরি বেল হয় না, তাহলে বেল আবেদন করছেন কেন? আরে বেল আবেদন করছেন কেন? আরে বেল অ্যাপ্লিকেশন দিচ্ছেন কেন? আরে বেল কাটতে পারবে না, পারবে না, চোরকে ধরে কিভাবে ঢোকানো হবে? আপনি তো বেলেবেল অফেন্স দিয়েছেন, চেষ্টা করো তোমরা, অফেন্স দিয়েছেন, অ্যান্টিসিপেটরি বেল পাবে না। আরে তোমরা ইনফ্যাক্ট চেষ্টা করো অনুব্রতর মতো পাথর মতো বাঁচানো, পারবে না। আরে বেল এই দুর্নীতিতে শাহজাহানকে কিভাবে ঢুকিয়ে ছাড়া হবে? আপনাকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করব। এক লাইন। সেটা হচ্ছে শেখ শাহজাহান গোপন জবানবন্দিতে বলেছেন যে সকালবেলা ইডি যখন এসে পৌঁছয়, তখন আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম আমার সমস্ত তথ্য দিয়ে দিতে হবে, নথি দিয়ে দিতে হবে, তাই তাদের উপর আক্রমণ করা হয়েছিল। কোন সে তথ্য, কোন সে নথি, কাদের টিকি বাধা আছে শেখ শাহজাহানের কাছে, সময় বলবে। আপাতত দেখার যে নিঃসন্দেহে যে ট্রিটমেন্ট শেখ শাহজাহান পুলিশ হেফাজতে পাচ্ছে, যদি সেখান থেকে সত্যি কিছু আসল সত্যি বার করতে হয়, তাহলে ইডি কিভাবে কি উপায়ে তাকে হেফাজতে নিতে পারে এবং সেই ভয়ে কি বারবার করে আগাম জামিনের আবেদন, নজর থাকবে আমাদের এই সমস্ত ফলো আপের দিকে। আপাতত সময় শেষ, এটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। আগামীকাল মোদী সভা রয়েছে কৃষ্ণনগর এবং সেখানেও দিনভর নজর থাকছে আমাদের। দেখবেন মেগা কভারেজ আগামীকাল দিনভর। সময় আরো একটা বিরতির, ফিরে আসছি।